আমন্ত্রণ সব খবরে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকেলে আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের প্রথম বাজেট এটি। 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। যতটুকু সুযোগ ছিল ব্যবহার করা হয়েছে তার সর্বোচ্চটুকু। কর ছাড় যেমন আছে তেমনি কৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে করজাল। বড় বাজেটের অর্থের চাপ সামাল দিতে রাজস্ব আহরণে শহর থেকে গ্রাম সব দিকেই থাকবে সরকারের চোখ। এনবিআরকে সংগ্রহ করতে হবে 6 লাখ কোটি টাকার বেশি। তবে রাজস্ব আদায়ে অতীত অভিজ্ঞতা সুখকর নয়। বিশ্লেষকরা বলছেন সংস্কার ছাড়া বিশাল রাজস্ব লক্ষ্য অর্জন অসম্ভব। রিমন রিপোর্ট। দেশের 55তম বাজেট দেওয়ার পথে সরকার সংসদে তুলে ধরা হবে 9,38,000 কোটি টাকার ব্যয় প্রস্তাব। এনবিআরকেই সামলাতে হবে ব্যয়ের চাপ, কর ব্যবস্থাপনায় নানামুখী প্রচেষ্টার কথা তুলে ধরবেন অর্থমন্ত্রী। সারা দেশের খুচরা বিক্রেতাদের কাছে যেতে চায় এনবিআর। সরবরাহ ব্যবস্থায় দেয়া হবে অগ্রিম কর। সরকার মনে করে 1,000 টাকায় এই কর দাঁড়াতে পারে মাত্র 2 টাকা। স্টুডেন্ট নো ফিলস অ্যাকাউন্ট ছাড়া যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লাগবে টিআইএন। ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি সহ সব তথ্য ডাটাবেজে নেবে এনবিআর। অ্যাডভান্স ট্যাক্স হিসাবে একটা সিস্টেম আছে, সেটিকে আমরা অনেক ক্ষেত্রে মিনিমাম ট্যাক্সের আওতায় নিয়ে গেছি। এটি একটি ডেভিয়েশন আমরা মনে করি, সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। প্রগতিশীল ধারণাটি আছে, সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। আমরা বলছি এটা প্রগতিশীল কর ব্যবস্থায় প্রত্যাবর্তন করার একটি চেষ্টা আমাদের থাকবে। ব্যক্তির করমুক্ত আয় সেবার ক্ষেত্রে নারী, প্রতিবন্ধী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ছাড় দেবে এনবিআর। তবে করমুক্ত আয়সীমায় আগের 1 লাখ টাকার 5% কর দেবার ধাপটি তুলে দেওয়া হচ্ছে। এতে ব্যয়ের চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। কাস্টমসে অনেকটা ভালো চিত্র আমরা দেখি, কিন্তু ওখানে আবার বেশ কিছু ডিস্টোরশনস আছে। এই যে সাপ্লিমেন্টারি ডিউটি অনেক, এটা সব ক্ষেত্রে সাপ্লিমেন্টারি এত হলে তো হবে না, এটা কমাতে হবে। কোম্পানি, ফার্ম, ট্রাস্ট, ব্যক্তি সংঘের 5 বছরের কর হার ঠিক করেছে এনবিআর। পাবলিক ট্রেডেড কোম্পানি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, তামাক কোম্পানির আয়কর হবে 22.5 থেকে সর্বোচ্চ 45% পর্যন্ত। এছাড়া মোবাইল ফোন অপারেটর, ব্যক্তি সংঘ, সমবায় সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং কলেজকে দিতে হবে 10 থেকে 45% আয়কর। শিক্ষা ব্যবস্থার নানা ক্ষেত্রে বরাদ্দ রাখতে চায় সরকার। সেক্ষেত্রে মিড ডে মিল চালু, 1 টিচার 1 ট্যাব, তৃতীয় ভাষা শিক্ষার জন্য রাখা হতে পারে বরাদ্দ। এসএমই উদ্যোক্তাদের 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখার প্রস্তাব রাখতে পারেন অর্থমন্ত্রী। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেবার পথে সরকার। তবে এই বাজেট বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম অর্থায়ন। সরকার সারা দেশে করজাল বেছাতে চায় রাজস্ব আহরণের জন্য, কিন্তু বিশ্লেষকদের মত সংস্কার ছাড়া এত বড় রাজস্ব লক্ষ্য অর্জন কঠিন হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলতে এবারের বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে। সংসদ অধিবেশনে এমনটা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বিদেশি বিনিয়োগ আনতে পারলে 1.5% কমিশন দেবে সরকার। শুধু তাই নয়, ব্যবসায়ীদের দেয়া হবে 9% সুদে ঋণ। প্রধানমন্ত্রী কর্তৃক দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানোর বিকল্প নেই। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমন জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, 55তম বাজেটে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলতে রাখা হয়েছে নানা পদক্ষেপ। দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন, অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারের নানান উদ্যোগ তুলে ধরেন সরকার প্রধান। জানান, বিদেশ থেকে বিনিয়োগ আনলে কমিশনের ব্যবস্থা রাখা হয়েছে। যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে, 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। বিভিন্ন জায়গায় সরকারের শূন্য পদগুলোয় শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এমনটাও জানান প্রধানমন্ত্রী। বলেন, এরই মধ্যে 5 লাখ সরকারি কর্মচারীর নিয়োগ প্রক্রিয়াধীন। সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে আরো গতিশীল করার জন্য, একইভাবে
দেশের মানুষকে আরও সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। সংরক্ষিত নারী সদস্যদের দায়িত্ব দেওয়ার প্রশ্নে সংসদ নেতা বলেন, সরকার দলীয় সদস্যরা নিজ এলাকায় যেভাবে উন্নয়ন কাজ করবেন, বিরোধী দলের সদস্যরাও পাবেন সম সুযোগ ও বরাদ্দ। আপনার নির্বাচনী এলাকায় একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার সম্পূর্ণ হক আছে যে আপনি আপনার এলাকার নির্বাচন উন্নয়নের ব্যাপারে কিভাবে ভূমিকা রাখতে চান। যেহেতু এই সংসদ এই নারী নেতৃবৃন্দকে বা নারী সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে, খুব স্বাভাবিকভাবেই তাদেরও একই রকমভাবে হক আছে। সংসদকে প্রধানমন্ত্রী জানান, প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করতে চায় সরকার। তাছাড়া প্রশাসনিক দপ্তরে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানেও দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও তৎপর সরকার। সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এবারের বাজেট হবে জনবান্ধব, এমনটাই জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাতে সংসদ অধিবেশন শেষে তিনি বলেন, দরিদ্র শ্রেণীর জন্য বেশি সহায়ক হবে এবারের বাজেট। এবার কালো টাকা সাদা করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন চিফ হুইপ। কালো টাকা সাদা করা হবে না তার সিদ্ধান্তই তারেক রহমান সরকার নিয়েছে এই প্রথম। আমরা চেষ্টা করব আগামী 5 বছরের মধ্যে আমরা যাতে এই দেশে গরিব মানুষ না থাকে এবং মানুষ স্বাবলম্বী হয়, মানুষ যেন অর্থায়িত হয় এবং ক্ষমতায়িত হয়, সেই কাজটা করার চেষ্টা করব। সর্বোপরি মানুষের যেন এই দেশে বাংলাদেশে গণতান্ত্রিক হতে পারে এবং গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ পায়। দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। মুদ্রাস্ফীতির কারণে বাড়ছে জিনিসপত্রের দাম, বিনিয়োগ না আসায় কর্মসংস্থানও বাড়ানো যাচ্ছে না বলেন বিএনপি মহাসচিব। তবে বিভিন্ন নৃগোষ্ঠীদের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। একই সাথে সব সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ 2026। প্রথম ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। এদিন শাকিরার দায় দায় গান দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এছাড়াও বাকি 2 আয়োজক দেশেও অনুষ্ঠিত হবে জমকালো ওপেনিং সেরেমনি, যা শেষ হবে ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের লিসার পারফরম্যান্স দিয়ে। এদিকে বিশেষ সম্মাননা জানিয়ে স্মরণ করা হবে বিশ্বকাপ জয়ী কিংবদন্তি পেলে ও ম্যারাডোনাকে। ফুটবল প্রেমীদের অপেক্ষার প্রহর গোনা শেষ। শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ 2026। ইতিহাসে প্রথমবারের মতো 3 দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ, আর উদ্বোধনী অনুষ্ঠানও হচ্ছে 3 দেশেই। মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্রের সমর্থকরা এই 3 দেশের সংস্কৃতির দারুণ এক মেলবন্ধন ও বৈশ্বিক তারকাদের চোখ ধাঁধানো পারফরম্যান্স উপভোগ করবেন। প্রতিটি আয়োজক দেশের নিজস্ব উদ্বোধনী ম্যাচের ঠিক 1.5 ঘন্টা আগে শুরু হবে এই অনুষ্ঠানগুলো। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ যেহেতু মেক্সিকোতে, সে কারণেই উদ্বোধনী অনুষ্ঠানটি সবার আগে অনুষ্ঠিত হবে এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত 11:30টায় প্রথমেই বিশ্বকাপের অফিসিয়াল থিম সং গাইবেন শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়। এছাড়াও থাকছেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় তারকারা। উদ্বোধনী এই অনুষ্ঠানে কিংবদন্তি পেলে এবং ম্যারাডোনাকে জানানো হবে বিশেষ সম্মাননা, কেননা এই ভেন্যুতেই বিশ্বকাপের সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরেছিল তারা। বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে 12 জুন কানাডায় টরন্টোর BMO ফিল্ডে রাত 11:30টায়। কানাডিয়ান সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরতে এই মঞ্চে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং অ্যালিশিয়া কারার মতো বিশ্ববিখ্যাত শিল্পীরা। 13 জুন বাংলাদেশ সময় ভোর 5:30টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ উদ্বোধনী ম্যাচ। হলিউড ঘরানার এই চোখ ধাঁধানো আয়োজনে মঞ্চ মাতাবেন কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিতার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা। আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়াই করবে মেক্সিকো ও সাউথ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত 1টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।
দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে নানা রকম তৎপরতা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন 2009 সালে সশস্ত্র বাহিনীর উপর সর্বগ্রাসী আঘাত এসেছিল। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও চেইন অব কমান্ড ছাড়া সম্মান ও মর্যাদার সাথে টিকে থাকা কঠিন। অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026। সেনাকুঞ্জে এই দিবসের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সরকার প্রধান তারেক রহমান। শুরুতেই সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। জানান 1988 থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ সময় 6 শহীদের পরিবার এবং 7 জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, নানা প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা বিভিন্ন সময়ে জনমনে বিভ্রান্তি তৈরির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ নষ্ট করতে নানা রকম তৎপরতাও বিদ্যমান ছিল বলে উল্লেখ করেন তিনি। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এরপরও বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সরকার প্রধান বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান বিশ্ব একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ ও প্রযুক্তির দ্রুত বিবর্তনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। প্রথাগত যুদ্ধের পাশাপাশি এখন সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট বিশ্ব শান্তির নতুন অন্তরায়। তাই আমাদের ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পুরুষদের পাশাপাশি নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে। নারীদের এমন অংশগ্রহণ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই এক নতুন মাত্রা যোগ করেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পরিবেশের সুরক্ষা এবং দেশের বিভিন্ন সমস্যায় বৈজ্ঞানিক সমাধান বের করতে শিক্ষক শিক্ষার্থীরা বড় অবদান রাখতে পারেন, একথা বলেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী স্মরণে এই আয়োজন ছিল। সেখানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণ শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক ও সামাজিকভাবে সবুজ বিপ্লবে রূপ দেয়া যায়। অনগ্রসর দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। বলেন, বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে দেশের মানুষের বহু সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, সব ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। পরিবেশ সুরক্ষায় এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা নিঃসন্দেহে বিরাট অবদান রাখতে পারে। বর্তমান পৃথিবীকে আরও সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ইনশাআল্লাহ। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরবে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রুপের সমর্থকরা।
এতে আহত হয় থানার ওসি, এসআই সহ অন্তত 50 জন। বুধবার রাতে উপজেলার দুর্জয় মোড়ে তারা সংঘাতে জড়ায়। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই বিরোধ ছিল কিশোর গ্যাংয়ের সদস্য অন্তর ও মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি সিয়াম গ্রুপের মধ্যে। কয়েকদিন আগে সিয়ামের লোকজনের সাথে অন্তরের সমর্থকদের ভাড়া নিয়ে বিরোধ হয়। সেই জেরে বুধবার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় তারা। পরবর্তীতে দুই পাড়ার যুবক ও কিশোররা সংঘবদ্ধ হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। এতে প্রায় 5 ঘন্টা ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে পুলিশ। জামালপুর ও সাতক্ষীরার সীমান্তে বিএসএফের পৌঁছিনের চেষ্টা অব্যাহত, তবে তা প্রতিরোধ করেছে বিজিবি। সাতক্ষীরায় সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে নদীপথে 15 থেকে 20 জনকে পৌঁছিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় তা সম্ভব হয়নি। এদিকে জামালপুরের সীমান্তের আলো নিভিয়ে 7 জনকে পৌঁছিনের চেষ্টা করলেও বিজিবির বাধায় পালিয়ে যায় 6 জন। এক বৃদ্ধ এখনও শূন্য রেখায় আটকে আছেন। সীমান্তে পুশিনকে কেন্দ্র করে বিএসএফ এর সাথে বিজিবির উত্তপ্ত বাক্য বিনিময়। ঘটনাটি জামালপুর বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের। ভোরে 1072 নম্বর পিলারের কাছের কাঁটাতার দিয়ে 7 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। আমরা এখানে গার্ড দিয়ে আছি, লোক আসতেছে, আমরা নিতেছি না, আমরা রিটার্ন দিতেছি, ভারত চলে যেতেছে। 24 ঘন্টা আছে, আমাদের জীবন বাঁচি থাকতে আমরা ভারতের একটা লোক বাংলাদেশে ঢুকতে দিব না। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বিএসএফ এর অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিজিবি সদস্য ও স্থানীয়রা। এই সময় পুশিন করতে আনা 6 জন ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। কলকাতা বাদাঘাট এলাকায় তার বাড়ি, কিন্তু পরিচয় পাওয়ার পরও ভারত তা ফেরত নিচ্ছে না, জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। সাধারণ পাবলিক জনগণ বিজিবির সাথে সহযোগিতা করে আসতে দিলাম না। তবে শূন্য রেখায় রয়ে যায় এক বৃদ্ধ। এই বিষয়ে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ, তবে কোনো সুরাহা হয়নি। এদিকে সাতক্ষীরায় সুন্দরবন উপকূলীয় অঞ্চলে নদীপথে 15-20 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি। অবৈধ নাগরিক বাংলাদেশে প্রবেশ করবেন না। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের হামলার কড়া পাল্টা জবাব দিল ইরান। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালিয়েছে হামলা। আইআরজিসি জানিয়েছে, বাহরাইনে মার্কিন নেভির 5ম বহর লক্ষ্য করে ছুড়েছে ড্রোন। মিসাইল হামলা চালিয়েছে জর্ডানের একটি বিমান ঘাঁটিতেও। আঘাত এনেছে মার্কিন F-35 বিমানের হ্যাঙ্গার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সহ 4টি গুরুত্বপূর্ণ স্থানে। ইরানের ছোড়া ড্রোন প্রতিহতের দাবি করেছে কুয়েত। আইআরজিসির দাবি, মধ্যপ্রাচ্যের নৌ ও বিমান ঘাঁটির অন্তত 21টি লক্ষ্যবস্তুতে চালিয়েছে হামলা। এছাড়াও বুশেহর শহরে ভূপাতিত করা হয়েছে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হতে পারে আদ্দিন হাসপাতালের লাইসেন্স। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বৃহস্পতিবার। আজ এই নিয়ে স্পষ্ট কিছু বলতে চাননি স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক নয়। তাদের 4-5 পৃষ্ঠার জবাব অস্পষ্ট ও অগ্রহণযোগ্য। তদন্ত রিপোর্ট অনুযায়ী আদ্দিন হাসপাতাল লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানাতে নোটিশ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। জবাবে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় অসন্তুষ্ট মন্ত্রণালয়। মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা কোনো সরে আসিনি, আমরা দেখছি, আমরা সন্তুষ্ট হই না, কি করা যাবে সেটাতে আমরা যাচ্ছি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। বুধবার সন্ধ্যায় নাসিক 6 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভুক্তভোগী শিশু অভিযুক্ত হিমেল দুজনেই ওই বাড়ির ভাড়াটিয়া। বিকেলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় শিশুটি। পরে সন্ধ্যার দিকে বাড়িতে গিয়ে বাবা মাকে ঘটনা সম্পর্কে জানালে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন অভিভাবকরা। পরবর্তীতে অভিযুক্ত হিমেলকে ধরতে ওই বাসায় যান পুলিশ সদস্যরা। এ সময় অভিযুক্ত স্বজনরা তাদের উপর হামলা চালিয়ে হিমেলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অভিযুক্তকে পরে থানায় নিয়ে যাওয়া হয়। সুনামগঞ্জের সরকারি প্রকল্পের নামে বালু তুলে বিক্রির সংবাদ প্রকাশের পর স্তূপ করা 50,000 ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন। বিকেলে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অচিন্তপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই নিয়ে যমুনা টেলিভিশন প্রতিবেদন প্রকাশ করলে অবৈধ বালু জব্দ করে প্রশাসন। স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রেখে মামলার ব্যবস্থার কথা জানায় প্রশাসন। এর আগে পৌর শহরের 2 লেনের সড়ক 4 লেনে উন্নীতকরণের জন্য সুরমা নদী থেকে অবাণিজ্যিক বালু উত্তোলন করে বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়।
বালির মালিককে বা কারা সে সম্বন্ধে কিছু জানা যায়নি। এই বালিগুলো অবৈধভাবেই তোলা হয়েছে, সেহেতু এটা আমরা জব্দ করছি এবং পরবর্তীতে এই বালির ব্যাপারে নিয়মিত মামলার ব্যবস্থা করা হবে। শিক্ষায় পিছিয়ে থাকার কারণেই বাংলাদেশ বিশ্ব প্রতিযোগিতায় আশানুরূপ এগিয়ে যেতে পারছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর গ্রাজুয়েশন নাইট 2026 অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা প্রশ্রয় দিচ্ছে না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। সবাইকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চেষ্টা চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা সকলে মিলে আগামী দিনের একটি ভবিষ্যৎ বাংলাদেশের কথা চিন্তা করছি। Each and every one we are dreaming about it. We are all investing our maximum effort in education for human capital development. আমাদের যা রয়েছে তা দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে বড় করতে চাই। দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 17T উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান Xiaomi। চমৎকার লাইকা পাওয়ার ক্যামেরা সিস্টেম এবং উন্নত প্রসেসর সমৃদ্ধ এই ডিভাইসটি বুধবার আনুষ্ঠানিকভাবে বাজারে আনার ঘোষণা দেওয়া হয়েছে। দ্য মোমেন্ট বিয়ন্ড সাইট থিমে আয়োজিত এই অনুষ্ঠানে ডিভাইসটি উন্মোচন করা হয়। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের লাইকা ট্রিপল ক্যামেরা সিস্টেম, যার মধ্যে 120x AI আলট্রা জুম সমর্থিত 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরাও অন্তর্ভুক্ত। এছাড়া এতে রয়েছে 6.59 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্জ রিফ্রেশ রেট এবং 3500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। নিরবিচ্ছিন্ন পারফরমেন্সের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 8500 আলট্রা প্রসেসর এবং 6500 মিলি অ্যাম্পিয়ারের সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Xiaomi হাইপার OS চালিত এই ফোনে গুগল জেমিনি ইন্টিগ্রেশন এবং সার্কেল টু সার্চের মতো AI ফিচারও রয়েছে। নাসা আগামী বছরের আর্টেমিস 3 মিশনের জন্য 3 মার্কিন ও 1 ইতালীয় নভোচারীকে নির্বাচিত করেছে। তারা হলেন আন্দ্রে ডগলাস, ফ্রাঙ্ক রুবিও, রেন্ডি ব্রেজনেক এবং লুকা পারমিতানো। আগামী বছরের শেষ দিকে যাত্রা শুরুর পরিকল্পনা রয়েছে এই মিশনের। তবে এই মিশনেও চাঁদে যাওয়া হবে না। তবে এই মিশনে এর পরিবর্তে পৃথিবীর নিম্ন কক্ষপথে নাসার ওরিয়ন মহাকাশযান, স্টারশিপ ও ব্লু মুন ল্যান্ডারের মধ্যে সংযোগ এবং একসঙ্গে কাজ করার সক্ষমতা পরীক্ষা করা হবে। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।